একটু প্রেম ভাই আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে আপনার সাথে আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে, আপনাকে আমি অনেকভাবেই ফলো করি, অনেকের সাথে সেশন বাজিয়েছেন, বাট যখন উচ্চারণের প্রসঙ্গ আসে আর কি, যে এখানে আপনি এখন কাজ করছেন, এই ফিলিংটা কেমন আসলে? প্রথমত আমি উচ্চারণে এর আগেও একবার বাজাইছি। যখন আমি প্রথম মিউজিকে আসি তখন উচ্চারণে আমি বাজাইছি সম্ভবত 2006 থেকে 2009 পর্যন্ত। ওই সময় আমি ওনার সাথে প্লে করার আমার সৌভাগ্য হয়েছে। তো তারপরে যে কোনো কারণে হয়তো বা ওইখান থেকে চলে আসি। তো এরপরে যখন দুলাল ভাই আমাকে ফোন দিয়ে জানালো উচ্চারণ ব্যান্ডটা আবার রিফর্ম করতেছে, তো ওটার যে একটা ভালোবাসাটা না করতে পারিনি, ওইখান থেকেই চলে আসা। বাপি ভাইয়ের কাছে একই প্রশ্ন, সম্ভবত আপনি সব থেকে সর্বকনিষ্ঠ মেম্বার। হ্যাঁ, সর্বকনিষ্ঠ। ভয় লাগাটা কেমন কাজ করে, আবার একই সাথে ভালো লাগাটার ব্যাপার থেকে বেশি ইন্টারেস্টিং যেটা ছিল, আমি ওনার সাথে আমার দেখা হয় না কিংবা আমি মনে করেছিলাম যে হয়তো খুব বেশি হলে ৮০ গান, তারপরে ৩-৪টা গান হয়তো বা খুব সহজ হবে আমার জন্য। দাদা যেদিন আমাকে ফোন দিল প্রথম, খুব এক্সাইটেড নিয়ে গেলাম, তো খুব বেশি পরিশ্রম করতে হবে না, যাই গিয়ে যখন একটা দিন যাচ্ছে, তখন এত সুন্দর সুন্দর গান, এত রিচ গান, এবং ওই যুগে যে মানে এই যুগের সমতুল্য যে গান হয়েছে কিংবা ওটা যে কোপ আপ করতে আমার একটু সময় লাগতেছে, তখন আমি বুঝতে পারছি যে না, আমি খুব প্রাউড যে আমি দাদার সাথে মিউজিক করতে পারতেছি এবং মানে ওনাকে চর্চা করতে পারতেছি, ওনাকে ধারণ করতে পারতেছি। বাহ, চমৎকার। দুলাল ভাই, খুব জানতে ইচ্ছে করছে, পিয়ারো ভাই আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন আসলে, একটু ওই সময়কার লাইভ পারফরমেন্সের কথা একটু জানতে চাই, যে অডিয়েন্সদের প্রতিক্রিয়া কেমন ছিল, বা তার লাইভ পারফরমেন্সগুলো কিরকম ছিল আসলে? আচ্ছা, একটু বলুন। ওকে, আমি প্রথম আমার কয়েকটা কনসার্ট যে দেখার সৌভাগ্য হয়েছিল, তার মধ্যে একটা হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। ওখানে আমাকে অনেক কষ্ট করে ঢুকতে হয়, তখন টিকিট সিস্টেম ছিল, তা আমাদের কাছে তো টাকা থাকতো না। তো যাই হোক, যে কোনোভাবেই ঢুকলাম। তো ভেরি ইন্টারেস্টিং হলো যে আজম ভাই একটা করে গান করতেছে, আর সবাই এত এক্সাইটেড, সবাই এত ক্রেজ, মানে অনেকগুলি গানের পরে হঠাৎ করে হারিয়ে গেছে বলে একটা গান ধরলো, খুবই অল্প কথা, মানে পুরা অডিয়েন্স কোয়াইট হয়ে গেল, আর এত হারমোনাইজ আর এত মেলোডিয়াস একটা গান, মানে সবাইকে হারায় নিয়ে গেল। এভরিবডি, মানে প্রত্যেকে এটা এত অ্যাকসেপ্ট করছে, এবং এটা এই গানটা আমরা হয়তো করার সুযোগ হবে না, বাট এত সুন্দর একটা গান, চিন্তা করা যায় না। এর পরবর্তীতে যখন আমরা আবার ওনার সঙ্গে বাজাতে আসলাম, তখন তো আমাদের সঙ্গে নয়ন ছিল, আর নয়ন হক মুন্সি, ওর কথা মনে হয় শুনেছো না? আর নয়ন হক মুন্সি লিড গিটার বাজাতো, আমি রিদেম, পেয়ারু খান ড্রামার, আর ফুয়াদ নাসির বাবু ছিল কিবোর্ড, বেস গিটার, আজম ভাই লিড সিঙ্গার ছিলেন। তো ওখানে আমরা বিভিন্ন জায়গায় শো করেছি। তো আমরা যেটা দেখতাম আর কি, বিশেষ করে আজম ভাইয়ের থেকে বেশি আকর্ষণীয় ছিল নয়ন, লিড গিটারিস্ট। ওর যে গিটার বাজানোর, ও যে গিটার বাজাতো বা যে মোশন নিয়ে গিটারগুলি বাজাতো, এবং আজম ভাই যে গাইতো, আমি হারমোনাইজ করতাম সব সময়, এই টোটালটা ছিল হচ্ছে ডিফারেন্ট। এবং প্রতিটা জায়গায় মানে আমরা এত অ্যাকসেপ্টেড ছিলাম, সবাই ওয়েট করতো। তখন হয়তো কি 2-3টা ব্যান্ড করতো, স্পন্দন বা ফকির আলমগীর ভাই, ওনারা করতেন, তারপর লাস্টে আমরা আসতাম। আমরা আসার আগেই পাবলিক আমাদেরকে খুঁজতো, উচ্চারণ, আজম খান। তো আমাদের একটা ওই সময়ের একটা খুব জনপ্রিয় গান ছিল আলালো দুলাল। এই গানটা বেশ, এটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল সেকেন্ড টাইম যখন আজম ভাই আসলেন। আজম ভাই তো 72-তে ব্যান্ডটা করলেন, মাঝখানে ব্যান্ডটা ব্রেক হয়ে গেল, 75-এ আমরা আবার রিফর্ম করি আর কি। মানে ফরচুনেটলি আমাকে আজম ভাই দায়িত্বটা দেয় যে নয়নের বাসায় যাও, নয়নকে আনো, পরে পেয়ারুকে আনা হলো, বাবু আসলো, আমরা রিফর্ম করলাম, আমরা প্র্যাকটিস করতাম আর কি। পিয়ার ভাই, আপনার কাছে বাবু ভাইয়ের কাছে বারংবার শুনেছি, লাবু ভাইয়ের কাছে শুনেছি, একটু আপনার কাছে একটু জানতে চাই যে ওই যে লাইভ, একই প্রশ্ন আসলে, যে লাইভ পারফরমেন্সের যে একটা ওয়ার্মথ, একটা ভাইব, একটু জানতে চাই আসলে, যে কীরকম ইন্টারাকশন হতো অডিয়েন্সের সাথে। যদি দুলাল ভাই বললেন, একটা আপনার টেকটা একটু জানতে চাই আসলে অডিয়েন্সের কাছে তো তখন আমাদের এই মিউজিকটা ছিল একটা নতুনত্বের ছোঁয়া তখন। তো অডিয়েন্স তো
মানে এই ধর আমাদের এই ব্যান্ড মিউজিকের অপেক্ষাই থাকতো। তো আমরা যেটা করতাম, আমরা যখন প্র্যাকটিস করতাম সেটা ওইটা আরেকটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, মানে প্র্যাকটিস করে তারপরে অডিয়েন্সের কাছে যাওয়া, অডিয়েন্সকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করে ফেলা, এই যে ব্যাপারটা ছিল, তো এটা প্র্যাকটিস ওইটা করতে হতো কিন্তু প্র্যাকটিস প্যাডেই, আচ্ছা, তাই না? মানে অডিয়েন্সের সঙ্গে কি হবে সেটাতে যখন আমরা অডিয়েন্সের কাছে যাচ্ছি তখন অডিয়েন্সের একটা ভাইব থাকে, ওইটাকে হিসাব করে ওইটার সঙ্গে মিশে যাওয়া আর কি, আমাদেরকে অডিয়েন্সের সঙ্গে মিশিয়ে নেওয়া। আদারওয়াইজ তো অডিয়েন্স তো ওই জায়গায় যাবে না। তো ওই প্র্যাকটিসটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস প্যাডেই করতে হইতো। আচ্ছা, আচ্ছা। তো ওখানে যে আমরা যখন প্র্যাকটিস করতাম কিন্তু ওই যে একদম হারায় যেতাম, একদম টোটালি হারায় যেতাম। আজম ভাই কিন্তু কখনো প্র্যাকটিস প্যাডে থাকতেন না, আচ্ছা, আচ্ছা। উনি আসতেন যাইতেন, প্র্যাকটিস কিন্তু আমরাই করতাম। আমি, নয়ন, দুলাল, বাবু, আমরা চারজন আজম ভাইয়ের একটা আজম ভাই পাশে থাকতো, মানে উনি এবং- আসতেন যেতেন আর কি, মানে মূল চর্চাটা আমরাই করতাম আর কি। হ্যাঁ, এবং ঠিক ওই পয়েন্টটাই ধরতাম, যদি কোনো ভুল হইতো বাইরে সাথে চলে সাথে আসতো। আসতো, হ্যাঁ এটা ঠিক কর। এই জায়গায় হচ্ছে না। হ্যাঁ, তো এখন ওই অডিয়েন্সের ভাইবটা আমার যতটুকু এখনো মনে পড়ে, আমরা অভিসার সিনেমা হলে পারফর্ম করেছি অনেকবার। তো লাস্টে যে গানটা করতাম আমরা, অ্যাসিড রক, জীবনে কিছু পাবো না, ওইটা যখন করতাম ভাই, বিশ্বাস করো, মানে অনেকগুলো গান বাজানোর পরে ওইটা ছিল হার্ড রক, ড্রামস, বুঝছো? শুধু ড্রামস না তো, নয়ন টয়ন, দুলাল টুলাল সবাই, মানে বাজাতে 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 শেষ পর্যায়ে গিয়ে না শরীরে এক বিন্দু শক্তি থাকতো না, এক বিন্দু ঘাম, এখানকার ঘাম যে একদম পা পর্যন্ত কেটসের মুজা টুজা ভিজে গেছে। কিন্তু যখন শেষ হইতো অডিয়েন্স তো একদম পুরা, আর আমরা একদম মানে একদম ওই ড্রামস্টার ছেড়ে বসে পড়লাম, যে আমাদের লোকজন থাকতো সবাই। হ্যাঁ, কে কোন দিক দিয়ে, কেউ সিম্বল, কেউ এইটা সেটা সবাই নিয়ে প্র্যাকটিস প্যাডে সবাই চলে গেল আর কি। আমরা কিন্তু একদম মানে কি বলবো, বেহুশ আর কি, এরকম অবস্থা। তো অডিয়েন্সও নাচতে নাচতে বেহুশ, আমরা বাজাতে বাজাতে বেহুশ। তো এই ছিল আর কি তখনকার এই মানে এক্সপিরিয়েন্স।